সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের কোষ রসায়নের শেষ টপিক নিয়ে আলোচনা করার জন্য আবার হাজির হলাম। তোমরা ইতোমধ্যে যে ক্লাসগুলো করেছো সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, এরপরে করেছো প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড এবং আমাদের এখানে অ্যামিনো অ্যাসিড, এগুলো নিয়ে তোমরা পড়াশোনা করেছো। আর শেষ টপিক হিসেবে আমরা আজকে আলোচনা করব এনজাইম। আসলে প্র্যাকটিক্যালি স্পিকিং আমরা যদি বলি সেটা হচ্ছে এনজাইমও কিন্তু আসলে পড়া শেষ। কিভাবে? এনজাইম হচ্ছে প্রোটিন। দেখো, আমরা কিন্তু প্রোটিন নিয়ে অনেক আলোচনা করেছি, তাদের রাসায়নিক গঠন, তাদের বিক্রিয়ার প্রকৃতি, হ্যাঁ, তাদের প্রকারভেদ, অনেক কিছু আলোচনা হয়েছে। সুতরাং ওই পড়াগুলোর অনেক কিছুই কিন্তু এখন এখানে কাজে লাগবে। এজন্য এই পড়াটা অনেক বেশি সহজ হবে এবং এখানে খুব বেশি সময় কিন্তু আমাদের লাগবে না। শুধু মাথায় রাখতে হবে যে এনজাইম হলো প্রোটিন, তাহলে প্রোটিনের যে বিভিন্ন বৈশিষ্ট্য সেগুলোর অনেক কিছুই কিন্তু এনজাইমের মধ্যে চলে আসবে। আচ্ছা, আমরা একটু শুরুতে দেখে নিই যে এটার গুরুত্ব কতটুকু। খুবই ইম্পর্টেন্ট। দেখো, এনজাইম টপিকটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ট্রিপল স্টার। আচ্ছা, যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব, দেখো মেডিকেলে কিন্তু প্রায় সময় অনেক প্রশ্ন এসেছে এবং একদম রিসেন্ট বছর 22-23-এও কিন্তু এনজাইম থেকে প্রশ্ন এসেছে। এবং তুমি যদি ইউনিভার্সিটির কথা চিন্তা করো, দেখো রিসেন্ট সময়গুলোতে কিন্তু ইউনিভার্সিটিতে প্রশ্ন এসেছে অনেক। এজন্য এনজাইমটা খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, আমরা শুরুতে চলে আসি আমাদের টপিকে। আচ্ছা, এখানে বায়োলজিতে আমি সবসময় বলি তোমাদের যে কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে ইনফরমেশন বা ইনফো। এই ইনফো গুলা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। সেখানে খুব বেশি আলোচনা ক্লাসে ভাইয়েরা করবে না, কারণ আসলে এটা নিয়ে কথা বলার কিছু নাই। তোমাকে মনেই রাখতে হবে দিন শেষে। তবে আমরা কিছু কনসেপ্ট বা যে জায়গাগুলোতে আসলে বোঝার ব্যাপার, সেখানে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যাতে করে তুমি বিষয়গুলো বুঝে নিয়ে সহজে মনে রাখতে পারো। বিষয়টা এটা, সেটা হচ্ছে কনসেপ্ট। আচ্ছা, এই স্লাইডে আমরা যে অংশটুকু দেখাচ্ছি তোমাদের হাসান স্যারের বইয়ের, এই পুরোটাই হচ্ছে আসলে ইনফরমেশন। কতটুকু মনে রাখতে হবে আমি একটু আসি। সেখানে হচ্ছে এই যে এই কথাটা বলেছি, এনজাইম হচ্ছে প্রোটিন জাতীয়। দেখো খেয়াল করে, ডেন্টাল ভর্তি পরীক্ষায় এক বছর কিন্তু প্রশ্ন এসেছে এখান থেকে। সুতরাং সহজ জিনিসই কিন্তু ভর্তি পরীক্ষায় আসে, কেমন? আচ্ছা, এখানে তিনজন বিজ্ঞানী খুব ইম্পর্টেন্ট। আমি যদি শুরু থেকে আসি, দেখো বিজ্ঞানীর নাম হচ্ছে কুন। বিজ্ঞানীর নাম হলো কুন। বিজ্ঞানী কুন বলেছেন সর্বপ্রথম এই এনজাইম শব্দটি ব্যবহার করেন বিজ্ঞানী কুন। এটা ইনফরমেশন মনে রাখতে হবে। পরবর্তীতে বিজ্ঞানী সামনার বিজ্ঞানী সামনার ইউরিয়াজ নামক এনজাইমটি কোষ থেকে পৃথক করেন। তাহলে দেখো, এখানে প্রশ্নটা এভাবেও আসতে পারে যে সর্বপ্রথম কোন এনজাইম কোষ থেকে পৃথক হয়। আচ্ছা, বিজ্ঞানী হিসাবে আসতে পারে বিজ্ঞানী সামনার, আবার এনজাইম হিসাবে আসতে পারে এনজাইমটার নাম হচ্ছে ইউরিয়েজ। বুঝা গেছে? তাহলে এভাবে আমরা মনে রাখবো। আচ্ছা, গেল। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিজ্ঞানীর নাম এডওয়ার্ড বুচনার। তিনি বলেন যে চিনিতে যে ফার্মেন্টেশন হয়, গাজন প্রক্রিয়া হয়, সেটা আসলে এনজাইমের কারণে হয়। হ্যাঁ, এই কথাটা তিনি বলেছেন এবং তিনি এই এনজাইমকে শনাক্ত করেন। ঠিক আছে? তাহলে তুলনামূলকভাবে প্রথম দুইটা গল্প পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে আমরা এই যে এগুলো একটু মনে রাখবো। বিজ্ঞানী কুন, বিজ্ঞানী সামনার, এনজাইমটা হচ্ছে ইউরিয়েজ, আর তুলনামূলক কম ইম্পর্টেন্ট হচ্ছে এডওয়ার্ড বুচনার। আচ্ছা, এরপরে আসো, এখানে দাগানো নাই, জিনিসগুলো তোমরা জানো যে এনজাইমকে বলা হয় জৈব অনুঘটক। কেমন? এনজাইমকে বলা হয় জৈব অনুঘটক। আসবে না পরীক্ষায়, কিন্তু জিনিসটা জেনে রাখতে পারি আমরা। হ্যাঁ, যে বিভিন্ন বিক্রিয়ায় কিন্তু এই অংশগ্রহণ করে। আচ্ছা, এখন এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে যে এনজাইমের বিভিন্ন বৈশিষ্ট্য। আচ্ছা, এটা তো খুবই ইম্পর্টেন্ট। আমি যদি ইম্পর্টেন্স অনুযায়ী বলি, এটাকে আমরা বলবো 100%। খুব ভালো করে পড়তে হবে। অবশ্যই এখান থেকে প্রশ্ন আসে এবং এখান থেকে প্রতি বছর আহ প্রায় বছরই, প্রতি বছর বলা ঠিক হবে না, প্রায় বছরই এখান থেকে প্রশ্ন এসেছে। এবং প্রশ্ন করার জন্য এই চার্ট এবং এখানে যে কথাগুলো বলা আছে খুব ইম্পর্টেন্ট। যেমন কিভাবে আসতে পারে, নিচের কোনটি এনজাইমের বৈশিষ্ট্য, নিচের কোনটি এনজাইমের বৈশিষ্ট্য নয়, নিচের কোনটি সত্য, এভাবে অনেক বছর এই তথ্যগুলো থেকে প্রশ্ন এসেছে। সুতরাং খুব প্রিসাইজলি আমরা একটু পড়বো। এখানে দেখো কি পয়েন্টস গুলো মনে রাখতে হবে। এভাবে তো আর মুখস্থ করে সেটা লিখবো, বিষয়টা এরকম না, রিটেনের বিষয় না।
এখানে হচ্ছে কি পয়েন্টস তোমাদেরকে আমি একটু বলে দিব, যে জিনিসগুলো তোমরা একটু মনে রাখবা। আচ্ছা, 1 নম্বর কথা হচ্ছে এনজাইম হচ্ছে প্রোটিন জাতীয়। একটু আগে আমরা বলেছি, এখান থেকে আর মনে রাখার দরকার নাই। আচ্ছা, এখন আমরা জানি প্রোটিন হচ্ছে কলয়েড। প্রোটিন কি? কলয়েড। আচ্ছা, কলয়েডের একটা সুন্দর উদাহরণ হচ্ছে যেমন ধরো প্রোটিন, হ্যাঁ প্রোটিন একটা কলয়েড, প্রোটিন। আবার ধরো আমাদের যেমন স্টার্চ আছে, স্টার্চও হচ্ছে কলয়েড। তার মানে এগুলো হচ্ছে বায়ো পলিমার। পলিমার এই বায়ো পলিমার অণুগুলোকে লিপিড না, লিপিড তো অবশ্যই পানিতে দ্রব্য না, সেটা আমরা আলাদাভাবে বলছি না। তবে পানির দ্রব্য যেগুলো সেগুলোকে আমরা বলছি, যেমন প্রোটিন, স্টার্চ, এগুলো। তো এগুলো কি হয়, এগুলো হচ্ছে কলয়েড হিসেবে আচরণ করে। মানে এরা আকারে একটু বড় অণু, এরা কিন্তু সোডিয়াম বা ক্লোরাইড এদের মতো না, তাই না? তারা তো খুব আকারে ছোট, কিন্তু এই বায়ু অণুগুলো আকারে তুলনামূলক বড়। এরা কি করে? পানিকে আকর্ষণ করে। এরা নিজেরা পানিতে দ্রবণীয়, এবং এরা পানিকে আকর্ষণ করে, পানিকে ধরে রাখে। মানে সহজ কথা হচ্ছে, কোথাও এই ধরনের কলয়েড পদার্থ থাকলে তুমি যদি সেখানে পানি দাও, তো ওরা কি করবে? পানিটাকে ধরে রাখবে। এই ধরনের বৈশিষ্ট্য যাদের, তাদেরকে আমরা বলি কলয়েড। যেহেতু প্রোটিন হচ্ছে একটা কলয়েড এবং এনজাইম হচ্ছে প্রোটিন, এজন্য এনজাইমও অবশ্যই কলয়েড। বোঝা গেছে? তাহলে এটা কিন্তু মুখস্থ করার দরকার নাই। আচ্ছা, এরপরে যেটা, এটা কিছু পড়া তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, এখানেও কিন্তু কাজে লাগবে। সেটা হচ্ছে পিএইচ এবং টেম্পারেচার। যে কোনো রাসায়নিক বিক্রিয়ার জন্য পিএইচ এবং টেম্পারেচার খুব ইম্পর্টেন্ট, তাই না? তাহলে এনজাইম কি করবে? এরা নির্দিষ্ট পিএইচ এ কাজ করবে, এরা নির্দিষ্ট তাপমাত্রায় ভালো কাজ করবে, একটা অপটিমাম তাপমাত্রা থাকবে। কনসেপ্টটা নিয়ে নিতে হবে তোমাদের, হ্যাঁ। কিছু ইনফরমেশন মনে রাখতে হবে। কি? এনজাইম যে ধরনের পিএইচ এ সবচেয়ে ভালো কাজ করে সেটা হচ্ছে 6 থেকে 9, 6 to 9, ঠিক আছে? 6 থেকে 9, 9-6 করে দিবেন, ঠিক আছে? 9-6 করে দেয় না একটা বিক্রিয়ার মাধ্যমে কি হয়? একটা নতুন কিছু তৈরি হয়। তাহলে 9-6 করে দিবে, ঠিক আছে? 6 থেকে 9। আচ্ছা, এরপরে আসো, এরা তাপ প্রবণ। এই শব্দটা এবং এটার ইংরেজিটাও খুব ইম্পর্টেন্ট। তাপ প্রবণ বা হিট সেন্সিটিভ মানে কি? আচ্ছা, তাপ প্রবণ মানে হচ্ছে তাপে এর আচরণে পরিবর্তন হয়। মানে এরা একটা নির্দিষ্ট তাপমাত্রায় মানে দ্রুত কাজ করে, কোন তাপমাত্রায় এটা কম কাজ করে, এবং একটা সুনির্দিষ্ট তাপমাত্রায় এরা ভালো কাজ করে। মানে তাপের উপরে এর একটা প্রভাব আছে। তো এজন্য এটাকে বলে এরা তাপ প্রবণ, অথবা এটার ইংরেজিটা খুব ইম্পর্টেন্ট, হিট সেন্সিটিভ। বুঝছো? কোনো বিষয়ে যদি তুমি কি করো, রিয়াক্ট করো, সেটাকেই তো বলে সেন্সিটিভ, তাই না? তাহলে তুমি হিট সেন্সিটিভ, মানে তাপের উপরে, এনজাইমের উপরে তাপের একটা কিন্তু প্রভাব আছে। কত তাপমাত্রা সেটা? 35 to 40। খেয়াল করে দেখো তো, যে মোটামুটি আমাদের দেশের গ্রীষ্মকালীন যে তাপমাত্রা, কাছাকাছি তাপমাত্রা, তাই না? 35-40। তাহলে এই তাপমাত্রায় এনজাইম কিন্তু ভালো কাজ করে। এটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরের কথাগুলো সহজ। এনজাইম খুব অল্প পরিমাণে থাকে, এবং এটা বিক্রিয়াকেও তো অবশ্যই ত্বরান্বিত করবে, কিন্তু সাম্যাবস্থার পরিবর্তন করে না। ঠিক আছে? এই কথাটা একটু খেয়াল করো। সাম্যাবস্থা পরিবর্তন করে, এই যে না, এই নাতে আমি একটা বড় গোল্লা দিলাম, কারণ যেগুলো না নেগেটিভ, এগুলো একটু খেয়াল করে পড়তে হয়, না হলে ভুল হয়ে যাবে, হ্যাঁ। তাহলে সাম্যাবস্থার পরিবর্তন করে না, এজন্য এটা মনে রাখবো। আচ্ছা, এবার আসো, এরা সুনির্দিষ্ট কাজ করে। একটা এনজাইম সে কিন্তু একটা নির্দিষ্ট বিক্রিয়াকে প্রভাবিত করে, এই কথাটাই এখানে লিখছে। সহজ কথা। আচ্ছা, এরপরে আসো, এরা কি হয়? জীবিত কোষে তৈরি হয়, এবং এদের জন্য দরকার পানি। পানি, দেখো খেয়াল করে, এরা পানি দ্রাব্য, এরা পানি আকর্ষী। কেন? এই যে এরা কলয়েড, এরা পানিকে ধরে রাখে, এবং এদের বিক্রিয়ার জন্য এই জন্য পানি দরকার। ঠিক আছে? পানি ছাড়া আসলে কোনো রাসায়নিক বিক্রিয়া কিন্তু জীবদেহে হয় না, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখো এই যে এই কথাটা দেখো আবার লিখছে, এরা পানিতে দ্রবণীয়। মানে কনসেপ্ট হচ্ছে এরা কলয়েড, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এদের থাকবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এনজাইমের কাজ নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রেডিয়েশন। যেমন আমাদের এখানে আল্ট্রা ভায়োলেট রেডিয়েশন, অতি বেগুনি রশ্মি, তাই না? অতি বেগুনি রশ্মি, যেটাকে আমরা বলি আল্ট্রা ভায়োলেট রে।
তাহলে আল্ট্রাভায়োলেট রে কি করে? এনজাইমকে নষ্ট করে। আল্ট্রাভায়োলেট রে কি করে? আবার বলো। আল্ট্রাভায়োলেট রে এনজাইমকে নষ্ট করে। এজন্য দেখা যায় কি যে আমাদের ত্বকে যদি আল্ট্রাভায়োলেট রে পড়ে, এটা কিন্তু ত্বকের জন্য ক্ষতিকর। এটা শরীরের কোষে যাবে, কোষে গিয়ে সেখানে এনজাইমের কার্যকারিতা নষ্ট করে দিবে। তো কি হয়, অনেক সময় ক্যান্সার তৈরি হয়ে যেতে পারে, টিউমার তৈরি হয়ে যেতে পারে। এজন্যই অতিরিক্ত প্রখর সূর্যালোক এটা কিন্তু আমাদের শরীরের জন্য কি হবে বলো, খারাপ হবে। এই বৈশিষ্ট্যগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এভাবে আমরা একটু মনে রাখবো। তাহলে দেখো এই পুরো চার্টে আসলে মুখস্থ করার জিনিস একটাই, সেটা হচ্ছে এই যে পিএইচ হচ্ছে 9-6, তাই না? 6 থেকে 9। আর তাপমাত্রা 35 থেকে 40, আমাদের দেশের উষ্ণকালীন যে তাপমাত্রা, গ্রীষ্মকালীন তাপমাত্রা। তাহলে দেখো এই পুরো পড়া 10টা লাইন এবং এত বড় একটা পড়া, এটা কিন্তু হয়ে গেল 2 লাইনে শেষ। দেখো তো এখানে একটা প্রশ্ন আসতে পারি কিনা, সেটা হচ্ছে এনজাইম বিষয়ে কোনটি সঠিক, এই যে আগের থেকে। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়ার ফলে পরিবর্তন হয় না, এনজাইমে কি পরিবর্তন হয়? আচ্ছা, আমিষ দিয়ে গঠিত, তাই না? আমরা জানি আমিষ মানে হলো কি, আমিষ মানে হলো প্রোটিন। তাহলে এটাই তো ঠিক, এনজাইম আমিষ জাতীয়। ভিটামিন থেকে পাওয়া যায় না, আণবিক ওজন 500 ডাল্টনের কম। আচ্ছা, এখানে একটু বলি, দুটো শব্দ আছে, একটা আমরা একটু পরে দেখাবো, এটা অপশনটা যেখান থেকে এসেছে সেটা হচ্ছে কোএনজাইম। হ্যাঁ, কোএনজাইমের আণবিক ওজন মোটামুটি 500 ডাল্টন বা এর কাছাকাছি, ঠিক আছে, বা এর চেয়ে কমও হতে পারে। আচ্ছা, তাহলে কোএনজাইমের আণবিক যে ভর বা আণবিক ওজন যেটাই বলো, সেটা অনেক কম। কিন্তু এনজাইমের ক্ষেত্রে এটা আসলে এত কম হয় না। হ্যাঁ, এটা 10,000 বা হচ্ছে 20,000 ডাল্টন থেকে শুরু করে কয়েক লক্ষ ডাল্টন হতে পারে। সুতরাং ওটাও অ্যান্সার না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, আমরা এরপরে যাই। কোনটি এনজাইমের সঠিক কাজের সাথে সংশ্লিষ্ট নয়? আচ্ছা, ওই যে বললাম যে দুইটা জিনিস মনে রাখবা, পিএইচ, তাপ, তাপমাত্রা যেটাই বলো, পিএইচ, তাপমাত্রা। তাহলে দেখো, তাপ ঠিক আছে, পিএইচ ঠিক আছে। তাহলে এনজাইমের সঠিক কাজের সাথে সরাসরি সংশ্লিষ্ট না, সেটা হচ্ছে চাপ, সময়। এগুলো কিন্তু আমাদের মানে তুমি যদি বোটানি বলো, বোটানি বই অনুযায়ী এগুলো কিন্তু সরাসরি সংশ্লিষ্ট নয়। সংশ্লিষ্ট হচ্ছে তাপ এবং পিএইচ, আমরা দেখেছি একটু আগে। আচ্ছা, কত ডিগ্রির উপরে এনজাইম নিষ্ক্রিয়? আচ্ছা, মোটামুটি অপটিমাম হচ্ছে 35 থেকে 40। আচ্ছা, যদি আরো বেড়ে যায় তো মোটামুটি দেখা যায় 50-এর উপরে এটা নিষ্ক্রিয় হয়ে যায়। ঠিক আছে, তাহলে সি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, কোনটি উৎসেচকের উপাদান? আচ্ছা, ভালো কথা। আচ্ছা, উৎসেচক মানে কি? এনজাইম, তাই না? এনজাইম প্রোটিন। দেখো, এই যে পেয়ে গেছি প্রোটিন, তাহলে এটা হবে অ্যান্সার। দেখো, এত সহজ প্রশ্ন ডেন্টালে আসছে, ভয় পাওয়ার কিছু নাই, প্রশ্নগুলো তোমাদের জানাই থাকে। হ্যাঁ, আচ্ছা, কোনটি এনজাইমের বৈশিষ্ট্য নয়? আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো, তাপ সংবেদনশীল, তাই না? নয়, এই যে এই 9 তো 9-6 করে দিল, তাহলে এটাই হবে উত্তর। এখানে ভুল আছে। এনজাইম প্রোটিন এটা ঠিক, এনজাইম কলয়েড এটা ঠিক আছে, কার্যকারিতা পিএইচ নিয়ন্ত্রিত এটাও ঠিক আছে। তাহলে বড় অপশন থাকলে ভুল মানে তোমাদের হঠাৎ করে হয়তো ভয় পেয়ে যাও, ভয় পেয়ে যাওয়ার কিছু নাই, সহজ। একটু ঠান্ডা মাথায় অ্যান্সার দিবা, তাহলে দেখবা যে অ্যান্সার করা কত সহজ। আসো, এনজাইমের বৈশিষ্ট্য 9। আচ্ছা, আসো 9, তাই না? 9 আছে কিন্তু। আচ্ছা, এনজাইম প্রোটিন ওকে, পিএইচ নিয়ন্ত্রিত ওকে, এরা তাপপ্রবণ সেটাও ঠিক আছে। এনজাইমের কার্যকারিতায় পানির প্রয়োজন, এই যে দেখো, নেই। পানি লাগে না? অবশ্যই, পানি ছাড়া কি এনজাইম কাজ করবে? তাইলে এটা বৈশিষ্ট্য না, সি হবে এখানকার অ্যান্সার। এটাও কিন্তু ডেন্টালে আসা একটা প্রশ্ন। আচ্ছা, তুমি দেখো, এনজাইমের জন্য সঠিক নয়, মেডিকেলে আসছে প্রশ্নটা। আচ্ছা, আমরা একটু দেখি, খুব অল্প মাত্রায় উপস্থিত থাকে, ঠিক, ঠিক, এটা ঠিক আছে। এনজাইম কলয়েড অবশ্যই, এনজাইম পিএইচ নিয়ন্ত্রিত অবশ্যই, কার্যকারিতা নির্দিষ্ট নয়, এই যে 9 কিন্তু 9-6 করে দিল, তাই না? তাহলে এটাই মিথ্যা বা সঠিক নয়। আমাদের অ্যান্সার হচ্ছে ডি। তাহলে দেখো, মেডিকেলে কিন্তু এই প্রশ্নটা আসছে। আচ্ছা, আমরা এখানে এখন যেটা নিয়ে আলোচনা করব এটা কিন্তু তেমন গুরুত্বপূর্ণ না, লেস ইম্পর্টেন্ট। তোমাদের আগেই বলে দিচ্ছি, তোমরা দেখো গ্রিন কালারে আছে, তার মানে এখান থেকে প্রশ্ন হয় না। কনসেপ্টটা নিতে হবে খুব সংক্ষেপে, কি সেটা? যে 3টা পৃথক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এনজাইমের নামকরণ করা হয়। হ্যাঁ, কেমন সেটা? একটা হচ্ছে সাবস্ট্রেট, মানে কার উপরে এনজাইম কাজ করে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তোমাদের। যেমন সুক্রোজ, এটা হচ্ছে সাবস্ট্রেট, এই সুক্রোজের উপরে কাজ করে
এনজাইমটার নাম হচ্ছে সুক্রেজ। তাহলে দেখো সুক্রেজ নামটা আসছে সাবস্ট্রেটের নাম থেকে। এরকম যদি কোনো এনজাইমের নামকরণ আমরা করি তাহলে সেটা হচ্ছে সাবস্ট্রেটের নাম অনুসারে। আচ্ছা, এবার আসো বিক্রিয়ার ধরন। যেমন একটা উদাহরণ এই যে এখানে আছে, হাইড্রোলাইসিস করে যে এনজাইম সে হচ্ছে হাইড্রোলাইজ। তাহলে অক্সিডেশন করে অক্সিডেজ, রিডাকশন করে রিডাকটেজ। তাহলে বিক্রিয়ার ধরন অনুসারে আমরা এনজাইমের নামকরণ করতে পারি। লেস ইম্পর্টেন্ট, এগুলো আসলে এভাবে আসে না পরীক্ষায়, হ্যাঁ, জানার জন্য। আচ্ছা, আরেকটা হচ্ছে উভয় বৈশিষ্ট্য, সাবস্ট্রেট এবং বিক্রিয়া মিলিত বৈশিষ্ট্য অনুসারে সেটা কেমন হতে পারে আসো। আচ্ছা, এইটার উদাহরণ মনে রাখার জন্য মনে রাখবা যে এখানে এনজাইমের নামটা বড় হবে। এনজাইমের নামটা কি হবে? এনজাইমের নামটা বড় হবে। কেমন খেয়াল করে দেখো তো। ওরে বাবা, কত বড় নাম দেখো, ফসফোফ্রুক্টোকাইনেজ। দেখো অনেক বড়, ফসফোগ্লুকো আইসোমারেজ। আচ্ছা, এখানে একটু খেয়াল করবা, যেমন আমি একটা উদাহরণ দিই, এটাকে দেখো ভাঙা যায়, ফসফোফ্রুক্টোকাইনেজ। তাহলে ফসফোফ্রুক্টোর উপরে কাজ করতেছে, আবার এটা কাইনেজ এনজাইম বিক্রিয়ার ধরন অনুসারে। তাহলে এজন্য উভয় অনুসারে ফসফোফ্রুক্টোকাইনেজ নামকরণ। ফসফোগ্লুকো এর উপরে কাজ করতেছে সাবস্ট্রেটের নাম অনুযায়ী, আবার আইসোমারে পরিণত করে, এজন্য বিক্রিয়ার ধরন অনুসারে এটার নাম হচ্ছে আইসোমারেজ। তাহলে দেখো উভয় অনুসারে ফসফোগ্লুকো আইসোমারেজ। এই তো। কিন্তু এভাবে আসলে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে না। তোমাকে একটা কনসেপ্ট আমরা দিলাম যে কি হতে পারে। একটা হচ্ছে যে বিক্রিয়ার ধরন অনুসারে এনজাইমকে আমরা নামকরণ করতে পারি, বিক্রিয়া সাবস্ট্রেটের নাম অনুসারে আমরা করতে পারি, আবার সাবস্ট্রেটের নামও থাকলো বিক্রিয়ার ধরনও থাকলো, উভয় অনুসারে আমরা এনজাইমকে নামকরণ করি। কিন্তু আসলে পরীক্ষার জন্য এই বিষয়গুলো ইম্পর্টেন্ট না। আচ্ছা, আমরা এই যে অংশটা দেখো, এই অংশটাকে আমি বলবো 100%। এই পুরো অংশটা আমাদের জানতে হবে। আচ্ছা, এখানে কি কি কথা লেখা আছে আমি এখানে যাব না, এটা তোমরা নিশ্চয়ই বইতে যখন পড়বা ধারাবাহিকভাবে পড়তে পারবা। কিন্তু আমি এই পুরো জিনিসটাকেই তোমাদেরকে পড়াই দিব একটা ফ্লো চার্টের মাধ্যমে, সেটা আমি একটু যাই। আচ্ছা, এখানে তুমি একটু খেয়াল করবা, সেটা হচ্ছে এনজাইম। আমি এখানে যদি একটু দেখাই তোমাদের, আচ্ছা আমি একটু ভাগ করে দিচ্ছি, এটা একটু সবাই মনে রাখতে পারো। সেটা হচ্ছে এনজাইম। ঠিক আছে, এনজাইমকে আমরা এভাবে ভাগ করি। একটা হচ্ছে প্রোটিন। আচ্ছা, আবার কিছু এনজাইম আছে যেখানে প্রোটিন প্লাস নন প্রোটিন হয়ে গেল। তাহলে এনজাইমকে আমরা এভাবে করতে পারি যে কিছু এনজাইম আছে যেখানে শুধু প্রোটিন, সেখানে অপ্রোটিন জাতীয় কোনো অংশ থাকে না। এই ধরনের এনজাইমকে বলি আমরা সরল এনজাইম। এই ধরনের প্রোটিনকে আমরা বলি সরল এনজাইম। সরল, সিম্পল, তাই না? আচ্ছা, এনজাইমে যদি প্রোটিন এবং নন প্রোটিন, অপ্রোটিন জাতীয় অংশ এরকম থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের কনজুগেটেড। আচ্ছা, ইংরেজিতে লিখে ফেলি, সরি, কনজুগেটেড প্রোটিন বা এনজাইম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলছি কনজুগেটেড প্রোটিন বা এনজাইম, তুমি যেটাই বলো কনজুগেটেড প্রোটিন। আচ্ছা, এবার আসো, এই যে কনজুগেটেড প্রোটিন, এই কনজুগেটেড প্রোটিন এটাকে আমি যদি ভাগ করি তাহলে একটা পাবো প্রোটিন অংশ, আরেকটা পাবো অপ্রোটিন অংশ, আরেকটা পাবো অপ্রোটিন অংশ, তাই না? তাহলে প্রোটিন যে অংশটা আমরা পাবো এটাকে আমরা বলি অ্যাপো এনজাইম।
আর অপ্রোটিন যে অংশটা আমরা পাই সেটাকে বলি প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ, ওকে, এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। এনজাইম শুধু প্রোটিন, সরল এনজাইম। যদি প্রোটিন অপ্রোটিন অংশ থাকে, কনজুগেটেড এনজাইম। এই কনজুগেটেড এনজাইমে প্রোটিন অংশের নাম অ্যাপো এনজাইম, দেখো অনেকগুলো শব্দ আছে, আর অপ্রোটিন অংশের নাম প্রস্থেটিক গ্রুপ। আচ্ছা, এবার আসো, এই প্রস্থেটিক গ্রুপ এটা কি হতে পারে? এটা জৈব হতে পারে, এটা অজৈব, বা এটা ধাতব। হ্যাঁ, মেটাল। মেটাল মানে ধাতব, ধাতু দিয়ে তৈরি হতে পারে। যদি জৈব হয় এটাকে বলে কোএনজাইম। কোএনজাইম। যদি মেটাল হয় বা অজৈব হয়, যেমন ধরো ম্যাঙ্গানিজ 2+, হ্যাঁ, এটা হতে পারে ম্যাগনেসিয়াম 2+, যে কোনো ধাতব হতে পারে, ক্যালসিয়াম 2+, এমন হতে পারে। যদি মেটাল হয় অপ্রোটিন অংশটা এনজাইমের, তাহলে এটাকে আমরা বলতে পারি কো ফ্যাক্টর। শেষ। এই কোফ্যাক্টরকে আগে বলা হতো অ্যাক্টিভেটর। ঠিক আছে, এটা একটা ইনফরমেশন জানতে পারো। তাহলে আসলে ওখানে যা কথা বলা ছিল সবই আমি এই ফ্লো চার্টে দেখাই ফেললাম। দেখো, এটা মনে রাখা তোমার জন্য সহজ। এনজাইম শুধু প্রোটিন, সরল এনজাইম। এনজাইমে প্রোটিন অপ্রোটিন অংশ আছে, এটা হচ্ছে কনজুগেটেড এনজাইম। কনজুগেটেড এনজাইমে প্রোটিন অংশের নাম অ্যাপো এনজাইম এবং অপ্রোটিন অংশের নাম প্রস্থেটিক গ্রুপ। এই প্রস্থেটিক গ্রুপটা যদি জৈব হয় তাহলে সেটার নাম কোএনজাইম। যেমন একটা উদাহরণ আমি যদি বলি, দেখো সহজ উদাহরণ, কোএনজাইম এ, যেটাকে সংক্ষেপে বলে কোএ। আচ্ছা, যদি অজৈব বা মেটাল হয়, যেমন ধাতু, ম্যাঙ্গানিজ আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, অনেক কিছু হতে পারে, তাহলে সেটাকে আমরা বলবো কোফ্যাক্টর। তাহলে বিষয়টা তোমাদের জন্য নিশ্চয়ই ক্লিয়ার হলো, আমরা সহজে মনে রাখবো। হ্যাঁ, আচ্ছা আসো। আচ্ছা, এখানে কিছু কোএনজাইমের উদাহরণ বলা আছে। আচ্ছা, এই উদাহরণগুলো আসলে পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট? অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে এটার ফুল ফর্ম গুলা। আমরা যদি এখানে কোএনজাইম গুলো দেখি, দেখো এই যে আমি তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে কোএ, সবচেয়ে সহজ, কোএনজাইম এ। এটিপি, এটার ফুল ফর্ম কি? অ্যাডেনোসাইন ট্রাইফসফেট। ঠিক আছে, তো এখানে কি হয়? এখানে ওই যে অ্যাডেনিন, রাইবোজ এবং 3টা ফসফেট একসাথে যুক্ত হয়ে অ্যাডেনোসাইন ট্রাইফসফেট গঠিত হয়। আচ্ছা, এবং এটা শক্তি সংক্রান্ত যে বিভিন্ন বিক্রিয়া হয় সেখানে এটা শক্তি সরবরাহ করে। ঠিক আছে, তাহলে এটিপি হচ্ছে শক্তির আধার, এখান থেকে আমরা প্রচুর পরিমাণে শক্তি পেতে পারি। হ্যাঁ, আচ্ছা, এই ইনফরমেশন গুলো লাগবে। আচ্ছা, আর বাকি অংশ থেকে আমরা যেটা জানবো, ফুল ফর্ম এফএডি, ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এফএডিএইচ2, এই যে দেখো, কোন যৌগের সাথে হাইড্রোজেন যুক্ত হওয়া, আমরা জারণ বিজারণের পুরাতন মতবাদ অনুসারে কোন যৌগের সাথে হাইড্রোজেন যুক্ত হওয়া, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি বিজারণ। তাহলে খেয়াল করে দেখো, এফএডির সাথে H2 যুক্ত, তার মানে এটা রিডিউসড বা বিজারিত ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। ভয় পাওয়ার মতো কিছু না, সহজ। আচ্ছা, এবার দেখো FMN, ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড। আচ্ছা, এটা কিন্তু একটা ভিটামিনের অংশ, হ্যাঁ, যেটা হচ্ছে ভিটামিন B2। FMN, ভিটামিন B2, এখানে কিন্তু এটাকে পাওয়া যায়। আচ্ছা, NAD, NAD এর ফুল ফর্ম দেখো, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। আচ্ছা, NAD, এই যে H2 না, এই যে 2টা হাইড্রোজেন। আচ্ছা, তাহলে এটা কি হবে? এটা রিডিউসড NAD। রিডিউসড NAD, এটা আলাদা করে মুখস্থ করতে হবে না। আচ্ছা, NADP, তাহলে এটা মনে রাখো, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এবং এই যে NADP, এই যে 2টা হাইড্রোজেন আমরা পাচ্ছি। আসলে হাইড্রোজেন বলতে এখানে H+, মানে একটা প্রোটন, তাই না? তাহলে এটা হচ্ছে রিডিউসড NADP।
তাহলে এই যে দাগানো অংশগুলা এগুলো কিন্তু আমাদেরকে একটু পড়ে ফেলতে হবে এবং লিখে ফেলতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, ইউনিভার্সিটি পরীক্ষায় হয়তো রিটেনেও চলে আসতে পারে। আমরা এরপরে যাই। আচ্ছা, এখানে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এনজাইম এবং কো এনজাইমের মধ্যে পার্থক্য। আচ্ছা, এখানে একটু বলি, সেটা হচ্ছে এত কিছু মনে রাখা কঠিন হবে, আমরা শুধু কনসেপ্টটা নিব যে আসলে এনজাইম কতটুকু বড় আর কোএনজাইম কতটুকু বড়। আচ্ছা, এখন মনে রাখতে হবে এনজাইম হচ্ছে অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, এনজাইম যদি আমি বলি যে মনে করো যে আচ্ছা আমি এখানে একটু দেখাই, ধরো এই পুরোটা হচ্ছে একটা এনজাইম, আর সেক্ষেত্রে কোএনজাইমটা হচ্ছে মনে করো যে এতটুকু। ঠিক আছে, এই এটা হচ্ছে কোএনজাইম। এই ছবি, একটা ডায়াগ্রামেটিক ছবি মাথায় রেখে আমরা যদি পড়ি তাহলে আমাদের জন্য পড়াটা সহজ হবে। আচ্ছা, খেয়াল করে দেখো তো, এনজাইম কি? প্রোটিন। আচ্ছা, কোএনজাইম কি? আমরা পড়েছিলাম যে যদি কোনো এনজাইমে কি থাকে, অপ্রোটিন অংশ থাকে এবং সেটা জৈব হয়, সেটাকে আমরা বলি কোএনজাইম। তাহলে এটা আমার মুখস্থ করার দরকার নেই। আসো, আণবিক ওজন দেখো, এটা অনেক বড়, তাহলে আণবিক ওজন অনেক বেশি, 12,000 থেকে 10 লক্ষ। আর কোএনজাইম মোটামুটি 500 ডালটন। ঠিক আছে, ওই যে একটু আগে আমি আলোচনা করেছি। আচ্ছা, তাইলে তোমাকে কি করতে হবে? এইটা মুখস্থ রাখতে হবে, আণবিক ওজন। আচ্ছা, তাপের প্রভাব। আচ্ছা, তাপে নষ্ট হয় এনজাইম, তাই না? ওই যে একটা অপশনে ছিল, দেখো এই যে এখানে বলে দিচ্ছে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এর চেয়ে বেশি তাপমাত্রায় কিন্তু এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, যেটা একটা অপশনে আমি দেখিয়েছিলাম একটু আগে। আচ্ছা, কিন্তু এখানে যেটা হয়, কোএনজাইম তারা কিন্তু তাপমাত্রার সহন ক্ষমতা অনেক বেশি, এটা কিন্তু এত সহজে নষ্ট হয় না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে কাজ। আচ্ছা, কাজ হচ্ছে যে এনজাইম তো এনজাইম, সে নিজে নিজের কাজ করে। আর কোএনজাইম তো আসলে বোঝাই যাচ্ছে, কো মানে সহযোগী। তাহলে কোএনজাইম নিজে কাজ করে না, সেটা কি করে? এনজাইমের কাজে সহায়তা করে। তাহলে নাম থেকে আমরা মনে রাখবো। আচ্ছা, এরপরে আসো ডায়ালাইসিস। আচ্ছা, ডায়ালাইসিসের কনসেপ্টটা দিই তোমাদের। সেটা হচ্ছে মনে করো যে একটা, এই পর্দাটা, এখানে ছোট ছোট কিছু ছিদ্রের মতো আছে। হুম, এই বরাবর কিছু ছোট ছোট ছিদ্র আছে। তাহলে এটাকে আমরা যদি বলি ডায়ালাইসিস পর্দা, এবং মনে রাখতে হবে যে এই ছোট ছিদ্রগুলা দিয়ে, খেয়াল করে দেখো তো, এই যে পুরা স্ট্রাকচার, এটা কত বড়। এ কি এই ডায়ালাইসিস পর্দা ভেদ করে এপাশে চলে আসতে পারবে? পারবে না। কমন সেন্স কি বলে? এটা আকারে অনেক বড়, এটা পারবে না। কিন্তু এই যে কোএনজাইম গুলো আকারে অনেক ছোট, এ কি করে? এই ডায়ালাইসিস পর্দাকে ভেদ করে চলে আসতে পারে। তাহলে দেখো, কনসেপ্টটা আমরা নিচ্ছি হচ্ছে আকার কত বড় এটার উপর ভিত্তি করে। যেটা আকারে ছোট সেটা ডায়ালাইসিস পর্দাকে ভেদ করে চলে যায়, আর যেটা আকারে অনেক বড় সে কিন্তু ডায়ালাইসিস পর্দাকে ভেদ করতে পারে না। আচ্ছা, এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে ধরো ছাঁকনির কথাটা চিন্তা করো। ধরো পানিতে কিছু জিনিস, কিছু কঠিন পদার্থ, হ্যাঁ, ময়লা, কাদামাটি, তুমি যদি চিন্তা করো বড় বড় কাদামাটির দলা এবং পানি একসাথে আছে, তুমি ছাঁকনি দিয়ে যদি ছাকো, তাহলে দেখবা কি পানিটা কিন্তু নিচে যাচ্ছে, উপরে মাটির দলাগুলো রয়ে গেছে। তাহলে এটাকেই আমরা ডায়ালাইসিস হিসেবে চিন্তা করতে পারি। পানিটা হচ্ছে কোএনজাইম, আর ওই যে কঠিন যে পদার্থগুলো আছে, মাটির দলা বলো, সেগুলো হচ্ছে এনজাইম। তাহলে বলো তো, কাকে ডায়ালাইসিস করা যায়? যে আকারে ছোট, এই কথাটা লিখে রাখবা, যে আকারে ছোট তাকে ডায়ালাইসিস করা যায়, মানে সে ডায়ালাইসিস পর্দাকে ভেদ করে চলে যেতে পারে। আচ্ছা, তাহলে দেখো, কোএনজাইমকে ডায়ালাইসিস করা যায়, ডায়ালাইসিস করা যায় না। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা তোমাদের একটু ভুল হয়। আচ্ছা, ভিটামিন, আমরা একটু আগে দেখিয়েছিলাম যে ভিটামিন বি2 এর অংশ আছে কোএনজাইম। তাহলে দেখো, অনেক ভিটামিন কোএনজাইম হিসেবে কাজ করে, আর ভিটামিন এনজাইম হিসেবে কিন্তু কাজ করতে পারে না। ঠিক আছে। আচ্ছা, উদাহরণ তো অনেক উদাহরণ অলরেডি পড়ে আসছে, তাহলে এটাও মুখস্থ করতে হবে না। তাহলে তোমাদের যেটা মনে রাখতে হবে এই 3টা পয়েন্ট, আণবিক ওজন, ডায়ালাইসিস এবং ভিটামিন হিসেবে কে কাজ করে। ভিটামিন হিসেবে কোএনজাইম কাজ, মানে কোএনজাইম হিসেবে কাজ করতে পারে অনেক ভিটামিন, এই হচ্ছে কথা। আচ্ছা, আসো দেখি, নিম্নের কোনটি বিজারিত নিউক্লিওটাইড? দেখো তো কোথায় হাইড্রোজেন আছে, একটু আগে দেখলাম।
দেখো এখানে হাইড্রোজেন আছে, সুতরাং চোখ বন্ধ করে এটা বিজারিত নিউক্লিওটাইড, যেহেতু হাইড্রোজেন আছে। আসো এনজাইম আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, এখন এখানে তুমি যদি একটু খেয়াল করে দেখো, এনজাইমের কাজের কৌশল সম্পর্কে একজন বিজ্ঞানীর মতবাদ আছে। বিজ্ঞানীর নাম হচ্ছে এমিল ফিশার। বিজ্ঞানীর নাম হচ্ছে এমিল ফিশার। এমিল ফিশার, এই বিজ্ঞানী এমিল ফিশার তিনি বলেছিলেন এই এনজাইমের কাজের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাক্টিভ সাইট। আমি একটু পরে তোমাদেরকে দেখাবো যে এনজাইমের একটা নির্দিষ্ট জায়গা আছে, যে জায়গায় বিক্রিয়ক আসলে এনজাইমটা কাজ করে। ঠিক আছে, তো এই যে জায়গাতে বিক্রিয়কটা আসে এনজাইমের সাথে, ওই এনজাইমের ওই জায়গাটায় এসে বসে, সেটার নাম হচ্ছে অ্যাক্টিভ সাইট, এবং পরবর্তীতে বিক্রিয়াটা হয়। আচ্ছা, তো এটা অনেকটা তালা চাবির মতো, মানে নির্দিষ্ট তালায় নির্দিষ্ট চাবি যদি তুমি ঢুকাও তাহলে কিন্তু তালাটা খুলবে, এরকম বিষয়টা। তাহলে এই যে এই কথাটা একটু মনে রাখতে হবে, তালা চাবির মতো, তালা চাবির মতো। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা একটু দেখবো আসলে বিষয়টা কি হয়। আচ্ছা, এইখানে তুমি একটু দেখো খেয়াল করে, সেটা হচ্ছে দেখো এই যে এই এনজাইমটা আসলে দেখতে কেমন। এই এনজাইমটা দেখতে এরকম, এই যে দেখো, এই যে ভেতরে কিন্তু একটা জায়গা আছে। এখন বলতো এই জায়গায় কে ফিট খাবে? এই যে এইটা, এই অংশটা, দেখো এই অংশটা যখন এটার ভেতরে ঢুকে যাবে, তালা চাবির মতো হচ্ছে না বিষয়টা? এই যে এটা হচ্ছে আমার তালা, এটা হচ্ছে আমার তালা, আর এই অংশটা হচ্ছে আমার চাবি। হয়ে গেল, তাহলে তালা চাবির মতো কাজ করছে। এটাই তো ইমিল ফিশারের উনি যে মতবাদ দিয়েছেন সেই মতবাদ। ঠিক আছে, অ্যাক্টিভ সাইড। আচ্ছা, এখন 2 নম্বরে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কিছু এনজাইম আছে যাদের নাম হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম। এই কথাটা একটু মনে রাখবা। কিছু এনজাইম আছে যাদের নাম হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম। এরা কিভাবে কাজ করে খেয়াল করে দেখো। আচ্ছা, এদের, আচ্ছা এখানে তুমি যদি একটু খেয়াল করো, এই এনজাইমটা, এই অ্যালোস্টেরিক এনজাইম, এটা একটু খেয়াল করে পড়বা। এই জায়গাটা হচ্ছে, এটা কি? এটা হলো অ্যাক্টিভ সাইট। অ্যাক্টিভ সাইট যেখানে সাবস্ট্রেট যুক্ত হবে। তাহলে বলো, এই ধরনের অ্যালোস্টেরিক এনজাইম তাদের 2টা সাইট থাকে। কয়টা সাইট থাকে? 2টা সাইট থাকে। একটা সাইট হচ্ছে অ্যাক্টিভ সাইট, যেখানে হচ্ছে সাবস্ট্রেট যুক্ত হয়, ঠিক আছে, এবং বিক্রিয়া হয়। ওকে, ভালো কথা। আচ্ছা, আরেকটা সাইট আছে, এই সাইটের নাম হচ্ছে অ্যালোস্টেরিক সাইট। এই অ্যালোস্টেরিক সাইটে যেটা যুক্ত হয় তার নাম হচ্ছে ইফেক্টর। ঠিক আছে, তাহলে ইফেক্টর একটা রাসায়নিক বস্তু, রাসায়নিক অণু। তাহলে অ্যালোস্টেরিক সাইটে যুক্ত হয় ইফেক্টর। আমি যদি ইফেক্টরটাকে একটু দেখাই, মনে করো, মনে করো এখানে যুক্ত হবে ইফেক্টর। এই যে এখানে দেখাচ্ছে অলরেডি, এই যে ইফেক্টর এখানে যুক্ত হচ্ছে, এই ইফেক্টর। তাহলে ইফেক্টর এখানে যুক্ত হয়। এখন মনে রাখবা, ইফেক্টর দুভাবে কাজ করে। ইফেক্টর দুভাবে কাজ করে। এই ইফেক্টর যদি যুক্ত হয়, একটা হতে পারে এই অ্যাক্টিভ সাইট এটা অকার্যকর হয়ে যেতে পারে। দেখো তো, অ্যাক্টিভ সাইটটা কত খোলা ছিল, ফলে সাবস্ট্রেট এসে যুক্ত হতে পারছে। কিন্তু যখন ইফেক্টর, এটা কিন্তু ইফেক্টর আসলে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ইফেক্টর। আচ্ছা, কিন্তু ইফেক্টর যখন অ্যালোস্টেরিক সাইটে যুক্ত হলো তখন দুভাবে কাজ করতে পারে। একটা হচ্ছে, খেয়াল করে দেখো, অ্যাক্টিভ সাইটটা কত খোলা ছিল, এই ইফেক্টর যুক্ত হওয়ার পরে অ্যাক্টিভ সাইটটা চুপসে গেছে। এখন এই চুপসে যাওয়া জায়গায় তুমি যদি একটু খেয়াল করো, ধরো এখানে এরকম চুপসে গেছে, এবং জিনিসটা যখন এরকম খোলা থাকবে তখন এই যে আমার সাবস্ট্রেট যুক্ত হতে পারবে অ্যাক্টিভ সাইটে, এই যে দেখো এরকম। এখন ইফেক্টর যুক্ত হওয়ার কারণে এই যে আমার অ্যাক্টিভ সাইট সেটা কি হয়েছে, চুপসে গেছে। এখন দেখো তো, সাবস্ট্রেট কি আর ঢুকতে পারবে? পারবে না। তাহলে এটাকেই আমরা বলছি অ্যাক্টিভ সাইট অকার্যকর। যেসব ইফেক্টর অ্যাক্টিভ সাইটকে অকার্যকর করে, মানে নেগেটিভ, এদেরকে বলে ইনহিবিটর। বুঝা গেছে?
যারা যেসব ইফেক্টর অ্যাক্টিভ সাইটকে অকার্যকর করে তাদের নাম হচ্ছে ইনহিবিটর। আচ্ছা, তাহলে কি হতে পারে? কিছু কিছু ইফেক্টর যারা অ্যাক্টিভ সাইটকে কার্যকর করে এমনও হতে পারে, তাহলে সেটাকে আমরা বলছি পজিটিভ। সেই ধরনের ইফেক্টর যারা অ্যাক্টিভ সাইটকে কার্যকর করে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো অ্যাক্টিভেটর। তাদেরকে আমরা বলবো অ্যাক্টিভেটর। এখানে ছবিতে দেখানো নাই, কিন্তু আমাদের জিনিসটা জানতে হবে। তাহলে এখানে অনেক ক্লামজি তথ্য একসাথে আছে যেটা তোমরা হয়তো বুঝতে পারবা না। আমি তোমাদেরকে এই যে ছবি থেকে একটু বলে দিলাম। তাহলে আমি আবার আসি। কিছু কিছু এনজাইম আছে যাদেরকে বলা হয় অ্যালোস্টেরিক এনজাইম। এদের আসলে দুইটা সাইট থাকে। একটা সাইটে ইফেক্টর যুক্ত হয়, এই ইফেক্টর যুক্ত হলে অ্যাক্টিভ সাইট সেটা কার্যকর হতে পারে, আবার অকার্যকর হতে পারে। যে সকল ইফেক্টর অ্যাক্টিভ সাইটকে অকার্যকর করে, মানে নেগেটিভ, তাদেরকে বলা হয় ইনহিবিটর। তাদেরকে বলা হয় ইনহিবিটর। যে সকল ইফেক্টর অ্যালোস্টেরিক সাইটে যুক্ত হওয়ার পর অ্যাক্টিভ সাইট কার্যকর হয়, মানে প্লাস, ছবিতে দেখানো নাই, তাদেরকে আমরা বলবো অ্যাক্টিভেটর। সেই সব ইফেক্টরকে বলবো অ্যাক্টিভেটর। এই তথ্যগুলো আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি কি জানবো? একটা হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম জানবো। হ্যাঁ বলো, কি জানবো? এই যে ইফেক্টর। কি জানবো? ইনহিবিটর। কি জানবো? অ্যাক্টিভেটর। নামগুলো মনে রাখা কিন্তু সহজ। আচ্ছা, আমরা এরপরে যাই। আচ্ছা, এনজাইমের শ্রেণীবিভাগ খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা একটু ইনফো টাইপ পড়া। আমরা এখানে যদি একটু মনে রাখি যে বিক্রিয়ার, এখানে দেখো যে গঠন বৈশিষ্ট্য আর একটা হচ্ছে বিক্রিয়ার ধরন। হ্যাঁ, তাহলে এনজাইমের শ্রেণীবিন্যাস আমরা যদি গঠন অনুযায়ী বলি, আমি ফ্লো চার্টে একটু আগে দেখিয়েছি, শুধু প্রোটিন দ্বারা গঠিত সরল এনজাইম, সুক্রেজ, অক্সিডেজ, নামগুলো একটু মনে রাখো। আচ্ছা, যদি প্রোটিন এবং অপ্রোটিন এই দ্বারা গঠিত হয় তাহলে আমরা বলি কনজুগেটেড এনজাইম বা যৌগিক বা সংযুক্ত এনজাইম। সেগুলোর উদাহরণ কি? এই যে এফএডি, এনএডি। হ্যাঁ, এগুলো আসলে অ্যাকচুয়ালি কিন্তু কোএনজাইম। হ্যাঁ, এই অংশগুলো যুক্ত থাকবে কনজুগেটেড এনজাইমে, হ্যাঁ, প্রোটিনের সাথে। আচ্ছা, এবার আসো কি ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করে এটার উপর ভিত্তি করে আমরা এনজাইমকে ভাগ করি 6 ভাগে বা 9 ভাগে। 9-6, হ্যাঁ ঠিক আছে, এটা দেখাবো কারা 9 ভাগে করছে, কারা 6 ভাগে করছে। আচ্ছা, এখন আসো এই নামগুলো আসলে মনে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে উদাহরণগুলো মনে রাখতে হবে। তুমি যদি প্রক্রিয়াগুলো নাও জানো, পরীক্ষার জন্য কোনো সমস্যা হবে না। আমি জাস্ট কনসেপ্ট দিব তোমাদের। সেটা হচ্ছে অক্সিডো রিডাকটেজ। সহজ বাংলায় এরা কি করবে? এরা জারণ বিজারণ বিক্রিয়া করবে। তাহলে যে সকল এনজাইম জারণ বিজারণ বিক্রিয়ায় অংশ নেয় তাদের নাম হচ্ছে অক্সিডো রিডাকটেজ। এত কিছু গল্প জেনে লাভ নাই, আমাদের জানতে হবে উদাহরণ। সাইটোক্রোম, দেখো এই যে অক্সিডেজ, তাহলে মনে রাখা সহজ। ফসফোগ্লিসারালডিহাইড, এই যে ডিহাইড্রোজিনেস মানে বিজারণ। অ্যালকোহল ডিহাইড্রোজিনেস। খেয়াল করে দেখো তো, নামগুলাতেই কিন্তু জারণ বিজারণ বিষয়গুলো আছে। এই জন্য এটা আলাদা করে মুখস্থ করার দরকার নাই, তুমি অপশন দেখলেই বুঝতে পারবা। আচ্ছা আসো, এই বিক্রিয়ার তো কোনোই দরকার নাই। আচ্ছা, আমরা এরপরে যাই। আচ্ছা, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ট্রান্সফারেজ। কি করে এরা? একটা গ্রুপ মূলককে ট্রান্সফার করে। যেমন ফর এক্সাম্পল দেখো, এই যে গ্লুটামিক অ্যাসিড, এই গ্লুটামিক অ্যাসিডে কি ছিল? অ্যামিন মূলক ছিল। এখন এর সাথে বিক্রিয়া করছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যামিন মূলকটা দেখো খেয়াল করে, এই অ্যামিন মূলকটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের 2 নম্বর কার্বনে চলে যাবে।
খেয়াল করে দেখো, তৈরি হবে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড এবং এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো, হয়ে গেল। তাহলে বলো, গ্লুটামিক অ্যাসিড থেকে অ্যামিন মূলক কোথায় ট্রান্সফার হচ্ছে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে। এই যে মূলক ট্রান্সফার হওয়া, এটাকেই বলে ট্রান্সফারেজ। সহজ। আচ্ছা, এই উদাহরণগুলো একটু মনে রাখতে হবে, হ্যাঁ। যেমন হচ্ছে কাইনেজ। আচ্ছা, এখানে যেমন আছে অ্যামিনো ট্রান্সফারেজ। এই দুটা উদাহরণ আমরা মনে রাখতে পারি। আচ্ছা, ট্রান্সফার করে ট্রান্সফারেজ, শেষ। এত জটিলতার কি আছে? আসো, হাইড্রোলাইসিস। আচ্ছা, আমরা জানি পানির উপস্থিতিতে যদি কোনো বিক্রিয়ায় এরকম হয় যে রাসায়নিক পদার্থটা ভেঙে যায়, এটাকে বলে হাইড্রোলাইসিস। হ্যাঁ, যেমন এখানে দেখো, সুক্রোজ পানির উপস্থিতিতে ভেঙে গিয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, ওই যে বললাম সুক্রোজে পাওয়া যায় জিএফ, তাহলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়। তাহলে দেখো, পানির উপস্থিতিতে ভেঙে গেছে, এটাকে আমরা বলি হাইড্রোলাইসিস। তাহলে তোমাকে যেটা মনে রাখতে হবে, এই যে সুক্রেজ, প্রোটিয়েজ, ফসফেটেজ, এস্টারেজ। সহজ কথা হচ্ছে, জৈব বিক্রিয়ার মানে অধিকাংশই কিন্তু আসলে হাইড্রোলাইসিস বিক্রিয়া। হ্যাঁ, এই উদাহরণগুলো মনে রাখবো। লাইয়েজ। আচ্ছা, লাইয়েজ আসো যেটা, সেটা হচ্ছে এই যে আমরা দুইটা দেখলাম, জারণ বিজারণ এবং হাইড্রোলাইসিস, এগুলো ছাড়া যদি যদি কি হয় মনে রাখবা, লাইয়েজ ভাঙন। সহজ বাংলায় লাইয়েজ হলো ভাঙন। তাহলে মনে রাখবা, জারণ বিজারণ এবং হাইড্রোলাইসিস বিক্রিয়া ছাড়া অন্য কোনোভাবে যদি কোনো জৈব যৌগ ভেঙে যায়, সেটাই হচ্ছে লাইয়েজ। ওই এনজাইম, যে এনজাইম কাজ করে, সেটা হচ্ছে লাইয়েজ। লাইয়েজ শব্দটা মনে রাখবা লাইসিস থেকে, লাইসিস। লাইসিস, লাইসিস মানে ভাঙন। ঠিক আছে, তাহলে লাইয়েজের কাজ হচ্ছে লাইসিস। মনে রাখা সহজ। যেমন দেখো, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এটা ভেঙে 3-ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট এটা তৈরি করেছে। এটা তো তোমার মনে রাখার দরকার নাই, তুমি মনে রাখবা উদাহরণ। এখানে যে বিক্রিয়া মানে এনজাইম কাজ করে, তার নাম হচ্ছে অ্যালডোলেজ। তাইলে লাইয়েজের উদাহরণগুলো মনে রাখা খুব ইম্পর্টেন্ট। সেটা অ্যালডোলেজ, আইসোসাইট্রেট লাইয়েজ, ফিউমারেজ, সাইট্রিক সিনথেটেজ। এই নামগুলো একটু মনে রাখতে হবে, কেমন? তাহলে তুমি কনসেপ্ট হচ্ছে জৈব যৌগকে ভেঙে ফেলবে এবং এটা কোনো জারণ বিজারণ বা হাইড্রোলাইসিস বিক্রিয়া না। যদি এই শর্ত পূরণ করে, তাহলে সেই বিক্রিয়া হচ্ছে লাইসিস, এবং ওই বিক্রিয়ায় যে এনজাইম কাজ করে সেটা হচ্ছে লাইয়েজ। ওকে, আসো, এখানে যেটা আছে সেটা হচ্ছে আইসোমারেজ। খুব সহজ, আইসোমারে পরিণত করবে। তোমরা একটু খেয়াল করে দেখো তো, এই যে গ্লুকোজ এবং এই যে ফ্রুক্টোজ, এরা কি আইসোমার না? দেখো, এরা কিন্তু আইসোমার। তাহলে আইসোমারে পরিণত করলে আইসোমারেজ। সহজ। আচ্ছা, এবার আসো লাইগেজ। খেয়াল করে দেখো তো, একটু আগে পেয়েছিলাম লাইয়েজ, আর এখন পেয়েছি লাইগেজ। মনে রাখবা যেটা, সেটা হচ্ছে এই লাইগেজ মানে কি? এই লাইগেজ মানে হচ্ছে, এটা মনে রাখবা, হ্যাঁ, লিখে রাখতে পারো, জোড়া দেওয়া। তাইলে লাইগেজ হচ্ছে লাইয়েজের উল্টা। এই কথাটা মনে রাখবা, এটা হচ্ছে লাইএইজ এর উল্টা। লাইএইজ এটা কি? এটা হচ্ছে জোড়া দেওয়া। তাহলে এভাবে মনে রাখলে আমাদের মনে রাখাটা সহজ হয়। তাহলে খেয়াল করো, লাইগেজ কি করবে? ও লাইয়েজ, সরি, লাইয়েজ হচ্ছে, লাইয়েজ হচ্ছে ভেঙে ফেলা, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে লাইএইজ, এটা হচ্ছে ভেঙে ফেলা। একটু আগে আমরা দেখেছিলাম। আচ্ছা, ঠিক আছে, আমি এখান থেকে বলি, এটা হচ্ছে ভেঙে ফেলা। ভেঙে ফেলা। আচ্ছা, আর লাইগেজ হলো জোড়া দেওয়া, তাহলে এটার উল্টা। ঠিক আছে। আচ্ছা, এখন আসো
দেখো খেয়াল করে এখানে কি হচ্ছে, গ্লুটামিক অ্যাসিড, অ্যামিন মূলক, এটিপি, এই সব মিলে ঝিলে যেটা তৈরি করছে সেটা হচ্ছে গ্লুটামিন। তাহলে এটিপিটা আসলে ভেঙে যাচ্ছে, এডিপি পিআই, সেটা ঠিক আছে, মানে মেইনলি হচ্ছে অ্যামিন মূলকটা গ্লুটামিক অ্যাসিডে যুক্ত হচ্ছে। তাহলে এই দেখো দুইটা মিলে জোড়া লেগে একটা নতুন যৌগ তৈরি করলো যেটার নাম হচ্ছে গ্লুটামিন। সুতরাং এই যে গ্লুটামিক সিনথেটেজ, এটা হচ্ছে একটা বলো লাইগেজ, জোড়া দিচ্ছে। অ্যাসিটাইল কোয়ে সিনথেটেজ, দেখো সিনথেটেজ এনজাইম গুলো কিন্তু লাইগেজ। পাইরুভেট কার্বক্সিলেজ, মনে রাখতে হবে, এটা একটা ইনফরমেশন। তাহলে উদাহরণগুলো তোমরা মনে রাখবা, ঠিক আছে? আসো, কার্বক্সিলেজ। কার্বক্সিলেজ হচ্ছে যে এনজাইম কোন যৌগ থেকে কার্বন ডাইঅক্সাইডকে বিযুক্ত করতে বা যুক্ত করতে সাহায্য করে। খেয়াল করে দেখো, অক্সালোসাকসিনিক অ্যাসিড, এখান থেকে যদি কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, তাহলে যে যৌগটা তৈরি হয় তার নাম হচ্ছে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বা বিযুক্ত করতে যে এনজাইম কাজ করে তার নাম কার্বক্সিলেজ, নামের সাথে মিল আছে। তাহলে উদাহরণটা মনে রাখবা। আচ্ছা, এবার আসো এপিমারেজ। আচ্ছা, এটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, এই কথাটা একটু মনে রাখবা। এপিমারেজ হচ্ছে শুধুমাত্র একটা কার্বন কনফিগারেশনে সমাণু, এটা অবশ্যই সমাণু, যেখানে শুধুমাত্র একটা কার্বন কনফিগারেশনে পার্থক্য থাকে। এরা সমাণু যেখানে একটা কার্বন কনফিগারেশনে পার্থক্য থাকে। আচ্ছা, তো এপিমারে যদি পরিণত করে কোনো এনজাইম, সেটাকে আমরা বলবো এপিমারেজ। আচ্ছা, ফসফোরাইলেজ কোন যৌগের সাথে এটিপি যুক্ত করতে বা বিচ্ছিন্ন করতে সাহায্য করে। যেমন গ্লুকোজের সাথে এটিপি যুক্ত হয়, যুক্ত হয়ে তৈরি করে গ্লুকোজ 6 ফসফেট, মানে একটা ফসফেট যুক্ত হয় আর ডাইফসফেট হিসাবে বাকিটা রয়ে যায়। তাহলে ফসফেটকে যুক্ত বা মুক্ত করতে সাহায্য করে, সেটা হচ্ছে ফসফোরাইলেজ, মনে রাখা সহজ। আচ্ছা, এখন আসো, এই যে আমাদের আইইউবি, আমাদের কেমিস্ট্রির বড় ভাই, তাই না, আইইউবি। তো আইইউবির মতে এনজাইমের শ্রেণী বিভাগ হচ্ছে প্রথম প্রথম 6টা, আমরা এর আগ পর্যন্ত যা দেখছি এই 3টাকে ওরা আলাদা করে আর শ্রেণী বিভাগ করে নাই। তো এজন্য তোমাদের দুটাই মনে রাখতে হবে যে কি কি বিক্রিয়াকে প্রভাবিত করে, এর উপর ভিত্তি করে এনজাইম 2 রকম, মানে সরি, এনজাইমের প্রকারভেদ 2 রকম বলা যায়। আইইউবি, আমাদের কেমিস্ট্রির বড় ভাই, ওনারা বলছে 6 রকম, প্রথম 6টা। আর এমনি অ্যাজ অ্যাজ এ হোল আমরা বলবো 9 রকম। আসো, আচ্ছা, আমরা এপিমারটা বুঝতে চাচ্ছিলাম, তোমরা সবাই একটু এখানে খেয়াল করো। খেয়াল করে দেখো, এটা হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজের সাথে ম্যানোজ এর পার্থক্য কোথায়? এখানে দেখানোই আছে, সেটা হচ্ছে 2 নম্বর কার্বনে। খেয়াল করে দেখো, বাকিটা একই রকম। 2 নম্বর কার্বনে গ্লুকোজে ডান দিকে ওইচ, আর ম্যানোজে 2 নম্বর কার্বনে বাম দিকে ওইচ। আচ্ছা, গ্যালাক্টোজ, গ্যালাক্টোজের সাথে গ্লুকোজের পার্থক্য 4 নম্বর কার্বনে। কি সেটা? দেখো, গ্লুকোজের 4 নম্বর কার্বনের ডান দিকে ওইচ, আর গ্যালাক্টোজে 4 নম্বর কার্বনের বাম দিকে ওইচ, বাকিটা একই রকম। ওকে, তাহলে আমরা বলতে পারি গ্লুকোজ এবং ম্যানোজ এরা হচ্ছে এপিমার। কয় নম্বর কার্বনে? 2 নম্বর কার্বনে। গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এপিমার কয় নম্বর কার্বনে? 4 নম্বর কার্বনে। হয়ে গেল। তাহলে এপিমারে পরিণত করে, মানে ধরো একটা কোন এনজাইম যেটা গ্লুকোজকে ম্যানোজে পরিণত করে অথবা গ্লুকোজকে গ্যালাক্টোজে পরিণত করে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? এপিমারেজ, মানে এপিমারে পরিণত করবে, ঠিক আছে? আচ্ছা, এখানে এটা আমাদের বইতে নাই, কিন্তু আমি রিলেটেড আলোচনা হিসেবে এনেছি। সেটা হচ্ছে এই যে স্ট্রাকচার, খেয়াল করে দেখো, একটা হচ্ছে আলফা গ্লুকোজ আর একটা হচ্ছে বিটা গ্লুকোজ। খেয়াল করে দেখো, রিং স্ট্রাকচারে 1 নম্বর কার্বনের নিচে ওইচ যদি থাকে, এটাকে বলে আলফা গ্লুকোজ। আচ্ছা, যদি 1 নম্বর কার্বনের উপরে ওইচ থাকে, তাহলে এটাকে বলে বিটা গ্লুকোজ। এটা মনে রাখতে হবে। এখন খেয়াল করে দেখো তো, গ্লুকোজের 1 নম্বর কার্বনটা আসলে কি? এই যে এটা হচ্ছে
অ্যালডিহাইড মূলক, অথবা আমরা বলতে পারি এটা হচ্ছে কার্বনিল মূলক, অ্যালডিহাইড কিটোন, তাই না? আমরা জানি। তাহলে গ্লুকোজের 1 নম্বর কার্বন, এই 1 নম্বর কার্বনের কনফিগারেশনে নিচে OH আলফা, উপরে OH বিটা। তাহলে দেখো এখানেও কিন্তু একটা সমাণু তৈরি হয়ে যাচ্ছে। এখানে কি তৈরি হয়ে যাচ্ছে? একটা সমাণু। এই সমাণুকে আমরা বলি অ্যানোমার। অ্যানোমার, তাহলে অ্যানোমার কি? আলফা গ্লুকোজ, বিটা গ্লুকোজ, এরা হচ্ছে পরস্পর অ্যানোমার। বোঝা গেছে? তাহলে কার্বনিল মূলক, যেমন আমাদের গ্লুকোজের ক্ষেত্রে অ্যালডিহাইড মূলক, কত নম্বর কার্বন? 1 নম্বর কার্বন। ওই কার্বনের যদি কনফিগারেশনে উপরে নিচে থাকে তাহলে এটাকে বলে অ্যানোমার। এটা এটা একটু জেনে রাখতে পারো, এটা কেমিস্ট্রিতে কাজে লাগবে। আচ্ছা, আর যদি ওই কার্বনিল মূলক ছাড়া, দেখো খেয়াল করে, এখানে কিন্তু কার্বনিল মূলকে কনফিগারেশনের চেঞ্জের বিষয় নাই। এখানে এখানে কার্বনিল মূলক ছাড়া অন্যান্য যে কাইরাল কার্বন আছে সেখানে কোনো একটাতে শুধুমাত্র কনফিগারেশনের মধ্যে পার্থক্য, এই ধরনের পার্থক্যকে বলে এপিমার। তাহলে দুইটা জিনিস কি তোমাদের ক্লিয়ার হলো? কার্বনাইল মূলক ছাড়া অন্য কাইরাল কার্বনে যদি হয়, কাইরাল কার্বনের যে কোনো একটাতে স্ট্রাকচারের পরিবর্তন, এটা হচ্ছে এপিমার। আর কার্বনিল মূলকে 1 নম্বর কার্বন যেটা গ্লুকোজের ক্ষেত্রে, সেখানে যদি তুমি স্ট্রাকচার উপরে নিচে পাও, তাহলে কনফিগারেশনের যদি পার্থক্য পাও, সেটা হচ্ছে অ্যানোমার। এই দুটা মনে রাখতে হবে, এটা এপিমার, এটা অ্যানোমার। ঠিক আছে? সবই কিন্তু সমাণু। ওকে, আচ্ছা, আমরা কিভাবে এনজাইমের বিক্রিয়া মনে রাখতে পারি সেটার একটা সূত্র এখানে বলা আছে। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, সেটা হচ্ছে একটা চপ লইয়া আইসো, এভাবে আমরা মনে রাখতে পারি। এপিমারেজ, ট্রান্সফারেজ, কার্বক্সিলেজ, হাইড্রোলেজ, অক্সিডোরিডাকটেজ, ফসফোরাইলেজ, লায়েজ, এবং আমাদের আরেকটা আছে লায়েজের সাথে একসাথেই মনে রাখবা, এটা একটু লিখে রাখো, সেটা হচ্ছে লাইগেজ। লাইগেজ আর আইসোমারেজ। তাহলে এই 9টা। আর আমাদের আইইউবি, আমাদের কেমিস্ট্রির বড় ভাই, তারা বলছে 6টা। সেটা কিভাবে মনে রাখবো? হিলটপ। হিলটপ, দেখো, হাইড্রোলেজ, আইসোমারেজ, লায়েজ, লাইগেজ, ট্রান্সফারেজ, অক্সিডোরিডাকটেজ, এভাবে আমরা মনে রাখবো। তাহলে নিমোনিক্স বা ট্রিক্স এগুলো মনে রাখলে হয় কি, দ্রুত আমরা কিন্তু সঠিক উত্তরটা দিতে পারি। ওকে, আসো দেখো এখানে যেটা আছে গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট। আচ্ছা, তোমাকে প্রথমে বুঝতে হবে যে এই গ্লুকোজ এবং এই ফ্রুক্টোজ তারা কি? তারা হচ্ছে আইসোমার। তারা হচ্ছে আইসোমার। তাহলে আইসোমারে পরিণত করে আইসোমারেজ। দেখো হয়ে গেল, শেষ পড়া। আসো, আচ্ছা, যে সব উৎসেচক এটিপির সহায়তায় 2 বা ততোধিক সাবস্ট্রেটকে কি করে? দেখো, যুক্ত করে। যুক্ত করাকে বলে লাইগেশন। আমরা একটু আগে পড়েছি, সুতরাং এনজাইমের নাম লাইগেজ। ওকে, আসো, কোনটি এনজাইম নয়? আচ্ছা, এখানে একটু খেয়াল করবা, সেটা হচ্ছে ওস যদি থাকে। আচ্ছা, ওস যদি থাকে তাহলে সেটা হচ্ছে সুগার বা কার্বোহাইড্রেট। দেখা খেয়াল করে, সেলুলোজ, ওজ আছে, সুতরাং এটা এনজাইম না। অ্যামাইলোজ, এটাও কিন্তু এনজাইম না। এটা এনজাইম আর এটা এনজাইম। তাহলে এনজাইম নয়, এখানে কিন্তু দুইটা অ্যান্সার, সেলুলোজ আর একটা হচ্ছে অ্যামাইলোজ। আচ্ছা, যদি এভাবে থাকতো সেলুলোজ আর এটা ধরো আছে অ্যামাইলেজ, তাহলে অ্যামাইলেজ কিন্তু এনজাইম, তখন শুধুমাত্র এ হতো অ্যান্সার। বুঝা গেছে? ওজ থাকলে কিন্তু সেটা এনজাইম না। আচ্ছা, আসো, কোনটি এনজাইম নয়? এই যে দেখো, এজ, 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 ওজ, এই যে পেয়ে গেছি, তাহলে সেলুলোজ হবে অ্যান্সার। আচ্ছা, এবার আসো, এখানে যেটা বলছে সেটা হচ্ছে এনজাইমের কার্যকারিতার প্রভাবক। আচ্ছা, এখানে কিছু ইনফরমেশন টাইপ
কিছু আলোচনা আমরা আগেই করেছি, সেটা হচ্ছে এনজাইম কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করে। দেখো এটাই আসছে, সেটা হচ্ছে 40°C তাপমাত্রায় বেশিতে কিন্তু এনজাইম কাজ করতে পারে না। আচ্ছা, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছে। আচ্ছা, অপটিমাম টেম্পারেচার আমরা আগেই বলেছি 35 থেকে 40। আচ্ছা, পিএইচ কোন পিএইচ এ কাজ করে? ওই যে 9-6, দেখো আবার এখানে আসছে পিএইচ 6 থেকে 9 এর মধ্যে এরা কাজ করে। আচ্ছা, এটা একটু মুখস্থ করে নিতে হবে তোমাদের, সেটা হচ্ছে কোন এনজাইমের অপটিমাম টেম্পারেচার কত, সরি অপটিমাম পিএইচ কত। আচ্ছা, এরপরে এখানে পানি তো লাগবেই, ধাতু। আচ্ছা, কিছু এনজাইমকে কার্যকারিতা বাড়ায়, যারা বাড়ায় এই যে সেটা হচ্ছে এই ম্যাঙ্গানিজ, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, কোবাল্ট, নিকেল। আর কিছু হচ্ছে কার্যক্ষমতা কমিয়ে দেয়, যেমন হচ্ছে সিলভার, জিঙ্ক, কপার। এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? কারা বাড়ায় কারা কমায়, যে কোনো একটাও মনে রাখতে পারো, তাহলে বাকিরা হচ্ছে বাড়ায় বা কমায়। আসো, আচ্ছা, সাবস্ট্রেটের ঘনত্ব, এগুলো লা শাটেলের নীতি, কেমিস্ট্রিতে তোমরা জানো। সাবস্ট্রেট বাড়লে এনজাইমের বিক্রিয়াটা বাড়ে। তারপরে এনজাইমের ঘনত্ব, এনজাইম যদি বেশি থাকে বেশি কাজ করবে। আচ্ছা, এরপরে সব প্রোডাক্টের ঘনত্ব। আচ্ছা, প্রোডাক্ট যদি বেশি হয়, লা শাটেলের নীতি তোমরা জানো, তাহলে কি হয়? বিক্রিয়াটা স্লো হয়ে যায়, এনজাইম ভালো কাজ করবে না। আসো, অ্যাক্টিভেটর, অ্যাক্টিভেটর কি করবে? বিক্রিয়াকে বাড়াবে। প্রতিরোধক, ইনহিবিটর, এরা কি করবে? বিক্রিয়াকে কমাবে। তার মানে এনজাইমকে বাড়াবে বা কমাবে। আচ্ছা, এগুলো এর জন্য মুখস্থ করার দরকার নাই। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে এই যে স্টার্চ বা শ্বেতসার, এটার হাইড্রোলাইসিসের জন্য 100°C তাপমাত্রা প্রয়োজন হয়। কিন্তু আমাদের শরীরের তাপমাত্রা কম হওয়ার পরও এই শ্বেতসার কিন্তু আমাদের শরীরে কি করে, আমাদের অন্ত্রে কিন্তু কাজ করতে পারে। এটা সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত। হ্যাঁ, তো যাই হোক, এই ইনফরমেশনটা তোমরা জানতে পারো। আচ্ছা, আর এখানে একটা কথা বলা আছে যে এনজাইমের কার্যক্রম, বডিতে যে এনজাইমের যে বিভিন্ন কার্যক্রম, এটার সম্মিলনই হচ্ছে জীবন। মানে জীবন শেষ মানে সেখানে সেই বডিতে বা সেই শরীরে কোনো কি হয় না, এনজাইম কাজ করে না, তখন জীবন শেষ হয়ে যায়। ঠিক আছে, এই আর কি। কিন্তু এগুলো পরীক্ষার জন্য তেমন গুরুত্বপূর্ণ না, এই জন্য গ্রিন। আচ্ছা, কিছু এনজাইমের ব্যবহার, এগুলো একটু মুখস্থ পড়া, আমি জাস্ট বলবো যেগুলো হাইলাইট করা আছে এগুলো একটু পড়ে নিতে হবে তোমাদের। সেটা হচ্ছে সেলুলেজ। হ্যাঁ, সেলুলেজ কি করে? এ দেখো, সেলুলোজকে সেলোবায়োজে পরিণত করে। আচ্ছা, আর সেলুবায়োজ কি করে? এই সেলুবায়োজকে গ্লুকোজে পরিণত করে। তাহলে এই ফ্লো চার্টটা পড়লে হয়ে গেল সেলুলোজের ব্যবহার। আচ্ছা, এখান থেকে কি পয়েন্ট গুলা ধরাই দিচ্ছি, যেমন হচ্ছে কফি, আচ্ছা পেপার, বস্ত্র শিল্প, তারপরে লন্ড্রি, এখানে কি হয়, এখানে ডিটারজেন্ট, হ্যাঁ, পানি উৎপাদনে, ওষুধ শিল্পে। আচ্ছা, এগুলো কম গুরুত্বপূর্ণ। তাহলে দেখো যে কি পয়েন্ট গুলা, এগুলো একটু শব্দ হিসাবে মনে রাখবা, তাহলে তোমার এমসিকিউ অ্যান্সার করাটা সহজ হবে। আচ্ছা, প্রোটিয়েজ। আচ্ছা, প্রোটিয়েজ থেকে যেটা বলছে, প্রোটিন অ্যামিনো অ্যাসিডকে ভেঙে ফেলে। আচ্ছা, এখানে প্রোটিয়েজের কিছু ব্যবহার আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যবহার হচ্ছে রক্ততঞ্চন। জাস্ট এই শব্দটা মনে রাখবা, ঠিক আছে? আসো, অ্যামাইলেজ। আচ্ছা, অ্যামাইলেজ দুই রকম আছে, দেখো, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। আচ্ছা, এখানে যেটা বলছে সেটা হচ্ছে তোমার প্রথমে যেটা হবে সেটা হচ্ছে আলফা অ্যামাইলেজ কাজ করবে। ঠিক আছে, কি করে? অ্যামাইলোজ, অ্যামাইলোজের উপরে কাজ করে আলফা। এটা কি করে? ডেক্সট্রিন, অ্যামাইলোজকে ডেক্সট্রিনে পরিণত করে। ঠিক আছে, ডেক্সট্রিন একটা ওই গ্লুকোজের পলিমার, যেখানে আসলে অ্যামাইলোজের মতো এত বড় বা অধিক সংখ্যক গ্লুকোজ থাকে না, ডেক্সট্রিনে কিছু কম থাকে। আচ্ছা, এই ডেক্সট্রিনের উপরে কাজ করে বিটা। আচ্ছা, এখানে আলফা বিটা মানে আলফা অ্যামাইলেজ, বিটা মানে বিটা অ্যামাইলেজ। আচ্ছা, এই বিটা অ্যামাইলেজ এই ডেক্সট্রিনকে ভেঙে কি পরিণত করে? মল্টোজ। তাহলে এই ফ্লো চার্ট এভাবে আমরা মনে রাখবো, তাহলে মুখস্থ করার লাগবে না। আচ্ছা, অ্যামাইলোজের ব্যবহার দেখো, এখানে খেয়াল করে, বিয়ার এবং মদ শিল্পে গেল, তারপরে হচ্ছে ডিটারজেন্ট, এরপরে হচ্ছে পাউরুটি। আমরা জাস্ট হচ্ছে কি কি পয়েন্ট গুলা একটু মুখস্থ রাখবো, তাহলে মনে রাখা সহজ হবে। এবং প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি, যেহেতু এটা একটু মেডিকেল সংক্রান্ত, তো এই জন্য মেডিকেল অ্যাডমিশন বা বায়োলজিতে স্যারেরা এগুলো পছন্দ করে। হ্যাঁ, স্যারের চোখে এটা পড়লেই কিন্তু এটা দিয়ে দিবে।
তাহলে প্যানক্রিয়াস যখন কাজ করে না, আসলে প্যানক্রিয়াস থেকে এটা আসার কথা, প্যানক্রিয়াস যখন কাজ করে না তখন আমরা বাইরে থেকে কৃত্রিম ভাবে লেইজ যে এনজাইম সেটা কিন্তু শরীরে দিই ওষুধ হিসাবে, ওটাই লিখছে আর কি। আচ্ছা, এরপরে আমরা যদি যাই, দেখো ক্যাটালেজ। আচ্ছা, ক্যাটালেজ কি করে? ক্যাটালেজ হচ্ছে, আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট, দেখো হাইড্রোজেন পারঅক্সাইডকে ক্যাটালেজ এনজাইম ভেঙে পানি এবং অক্সিজেনে পরিণত করে। খেয়াল করো, পানি এবং অক্সিজেন এটা কিন্তু শরীরের জন্য খুবই দরকার, পানি এবং অক্সিজেন শরীরের জন্য খুবই দরকার, কিন্তু এই যে হাইড্রোজেন পারঅক্সাইড এটা কিন্তু শরীরের জন্য খারাপ, খারাপ বিভিন্ন রাসায়নিক বস্তুকে এটা ভেঙে ফেলবে। এটা বিভিন্ন প্রোটিন বলো, লিপিড বলো, হ্যাঁ কার্বোহাইড্রেট বলো, কোষের বিভিন্ন রাসায়নিক বস্তুকে হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে ফেলে, মানে কোষটা নষ্ট হয়ে যাবে। হাইড্রোজেন পারঅক্সাইড যদি কোষে বেশি তৈরি হয়, কোষ নষ্ট হয়ে যাবে। এজন্য এই ক্যাটালেজ এনজাইম এত ইম্পর্টেন্ট। এই ক্যাটালেজ এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে দেখো পানিতে পরিণত করে এবং অক্সিজেনে পরিণত করে। দেখো দুটোই কিন্তু শরীরের জন্য দরকার। এজন্য ক্যাটালেজ এনজাইম আমাদের জীবকোষকে রক্ষা করে, কারণ কোষের মধ্যে বিভিন্ন ভাবেই হোক হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়, এই হাইড্রোজেন পারঅক্সাইডটাকে ভেঙে ফেলে ক্যাটালেজ এনজাইম। ক্যাটালেজ এনজাইম এত ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো ক্যাটালেজের ব্যবহার কোথায় কাজ করে, এই যে দুগ্ধ শিল্পে, তারপরে বস্ত্র শিল্পে, এবং খুব ইম্পর্টেন্ট এই যে চোখের কন্টাক্ট লেন্স এটা পরিষ্কার করার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। তাহলে এই কথাগুলো একটু মনে রাখবো। আচ্ছা জাইমেজ, আচ্ছা জাইমেজের ব্যবহার ইস্ট ইস্ট মদ শিল্প, পাউরুটি শিল্প এগুলোতে ব্যবহার করা হয়, এই যে অ্যালকোহল উৎপাদনে, এগুলো একটু মনে রাখবো। আচ্ছা লাইপেজ, আচ্ছা লাইপেজের ব্যবহার পড়া যেতে পারে, সেক্ষেত্রে হচ্ছে এই যে দই এবং পনির শিল্পে, বেকারি, ডিটারজেন্ট। খেয়াল করে দেখো সবগুলোর কিন্তু কমন কিছু ব্যবহার আছে, সুতরাং খেয়াল করে পড়তে হবে, হ্যাঁ এগুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা অগ্নাশয়ের রোগ নির্ণয়ে কিন্তু লাইপেজ এটা ব্যবহার করা হয়, আমরা জানি। স্যারের চোখে পড়লেই কিন্তু প্রশ্নটা দিয়ে দিবে, কারণ এটা মেডিকেল সংক্রান্ত, তাই না? আচ্ছা ফলের রস তৈরি, আচ্ছা ফলের রস তৈরিতে দেখো এখানে পেকটিন এনজাইম কাজ করে, এবং এটা কি করে, ফলের রসকে পরিষ্কার এবং স্বাদযুক্ত করে। এটা ইম্পর্টেন্ট, এটা কি স্টার দিয়ে রাখো, ডাবল স্টার, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা পনির তৈরিতে যেটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে রেনিন, এগুলো একটু মুখস্থ রাখতে হবে। কাপড়ের দাগ তুলতে অ্যামাইলেজ, লাইপেজ, এগুলো এটা ওই দুটার তুলনায় একটু কম গুরুত্বপূর্ণ, হ্যাঁ ওই দুটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা চামড়া, লোম ছাড়ানো, এখানে হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম কাজ করে। আচ্ছা এইটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড শনাক্তকরণে ইউরিয়েজ, ইউরিকেজ এরা ব্যবহৃত হয়। এর মধ্যে ইউরিয়া শনাক্তকরণে ইউরিয়েজ ব্যবহৃত হয়, আর ইউরিকেজ হচ্ছে ইউরিক অ্যাসিড শনাক্তকরণে ব্যবহৃত হয়। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। আচ্ছা এগুলো কিন্তু ইনফরমেশন, হ্যাঁ এখানে বোঝার কিছু নাই বা কনসেপচুয়াল কিছু নাই। আচ্ছা চোখের ছানির অস্ত্রোপচার, তাহলে খেয়াল করে দেখো চোখের ছানির অস্ত্রোপচার করেন বিজ্ঞানী জোসেফ স্পিনা, এবং এখানে যে এনজাইমটা তিনি ব্যবহার করেছিলেন এই যে খুবই ইম্পর্টেন্ট, ট্রিপসিন, 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 এটা মনে রাখবা। আচ্ছা চিকিৎসার ক্ষেত্রে এই যে ডায়াবেটিস রোগীর গ্লুকোজের পরিমাণ নির্ণয় করার জন্য যে এনজাইম ব্যবহৃত হয় সেটার নাম গ্লুকোজ অক্সিডেজ, গ্লুকোজ পারঅক্সিডেজ। এটা ইম্পর্টেন্ট, কারণ ডায়াবেটিস তো খুব ইম্পর্টেন্ট একটা রোগ। আচ্ছা এরপরে যাই আমরা। আচ্ছা এখানে রক্ত জমাট বাঁধা, এটা ইম্পর্টেন্ট। রক্ত জমাট বাঁধতে যে এনজাইম গলাতে যে এনজাইম সাহায্য করে তার নাম হচ্ছে ইউরোবাইলেজ, এটা স্যারেরা পছন্দ করে। আচ্ছা ফটোগ্রাফিক শিল্পে ব্যবহৃত হয় প্রোটিয়েজ, এটা জানতে পারো। আচ্ছা এরপরে হচ্ছে কাগজ শিল্পে। আচ্ছা শুধু মনে রাখবা কোন কোন এনজাইম এখানে কাজ করে, যেমন জাইলানেজ, সেলুলেজ, হ্যাঁ তারপরে লিগনিনেজ, শুধু নামগুলো একটু আমরা মনে রাখতে পারি, কেমন? আচ্ছা এরপরে যাও রাবার শিল্প। আচ্ছা রাবার শিল্পে যেটা কাজ করে এই যে ক্যাটালেজ, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা জীব প্রযুক্তিতে এটা আমরা ওই অধ্যায়ে গিয়ে পড়বো, সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। লাইগেজ জোড়া লাগাতে সাহায্য করে, পলিমারেজ। তাহলে এই এনজাইম গুলো আমাদের জীব প্রযুক্তিতে ব্যবহৃত হয়। আচ্ছা আর ডিটারজেন্ট পরিষ্কার করতে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সেরিন প্রোটিয়েজ, আলফা অ্যামাইলেজ। এগুলা যেটাই বলি তোমাদের শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলা ধরাই দেওয়া,
কিন্তু দিন শেষে তোমাকে এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, কেমন? আচ্ছা, আমরা এখানে এনজাইম এবং কো এনজাইমের পার্থক্যটা দেখব। আচ্ছা, এখানে একটু মনে রাখবা, এনজাইম হচ্ছে আকারে অনেক বড়, এই কনসেপ্টটা একটু আমাদের লাগবে, ধরো এত বড়। আর কো এনজাইম হচ্ছে আকারে এতটুকু। এই কনসেপ্ট নিয়ে তুমি যদি এটা পড়ো তাহলে তোমার জন্য সহজ হবে। খেয়াল করে দেখো, এটা প্রোটিন, কোএনজাইম হচ্ছে অপ্রোটিন অংশ। আণবিক ওজন দেখো 12,000 থেকে 10 লাখ, কত বেশি। আণবিক ওজন মোটামুটি 500 ডাল্টন। স্বতন্ত্রভাবে কাজ করে কারণ এটা এনজাইম। কোএনজাইম হচ্ছে এনজাইমকে সহায়তা করে। এটা মোটামুটি 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রায় নষ্ট হয়ে যায়। আর কোএনজাইম এরা কিন্তু অনেক উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে, এটা একটু আলাদা করে মনে রাখতে হবে তোমাদের। আচ্ছা, ভিটামিন, এনজাইম কিন্তু ভিটামিন হিসেবে কাজ করে না, আর অনেক ভিটামিন কোএনজাইম হিসেবে কাজ করে, তাহলে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। এবং উদাহরণটা একটু মনে রাখবো আমরা, হ্যাঁ। আচ্ছা, আরেকটা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে ডায়ালাইসিস। মনে রাখবা, ডায়ালাইসিসে হয় কি, একটা পর্দা থাকে, এই পর্দা দিয়ে কিছু বস্তু যেগুলো আকারে ছোট তারা এই পাশে চলে আসে, ধরো এটা এ, এটা বি। তাহলে ডায়ালাইসিসের বিষয়টা হচ্ছে একটা পর্দা থাকে, তোমরা জানো কিডনি পেশেন্টে ডায়ালাইসিস করা হয়, তাই না? তাহলে একটা পর্দা থাকে, এই পর্দা থেকে ছোট বস্তুগুলো ডায়ালাইসিস হয়, ছোট বস্তুগুলো ডায়ালাইসিস হয়, এপাশ থেকে এপাশে আসতে পারে। কিন্তু যেটার আকারে বড় সেটা কিন্তু আসতে পারে না। এখন তুমি নিজেই চিন্তা করো, এনজাইম আকারে বড়, এজন্য এটা আসতে পারবে না, আর কোএনজাইম আকারে ছোট, সুতরাং এটা কিন্তু ডায়ালাইসিস পর্দাকে ভেদ করে চলে আসবে, এ থেকে বিতে আসবে, ঠিক না? আকারে ছোট। এজন্য মনে রাখবা, এই পয়েন্টটা একটু লিখে রাখবা 7 নম্বর পয়েন্ট হিসাবে। হ্যাঁ, 7 নম্বর পয়েন্ট হিসাবে ডায়ালাইসিস। ডায়ালাইসিস বলো, এনজাইম আকারে বড় হয় না, তাহলে এটাকে ডায়ালাইসিস করা যায় না, এটা ডায়ালাইসিস হয় বা করা যায় কারণ আকারে ছোট। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আলাদা করে এটা একটু মনে রাখবা। আচ্ছা, আমরা চলে যাই, বলো পনির তৈরিতে ব্যবহৃত এনজাইম। পনির, তাই না? তাহলে কি এনজাইম ব্যবহৃত হয়? রেনিন। ওকে, আসো, এনজাইম প্রকৃতি আমরা জানি, এনজাইম হচ্ছে কলয়েড, কারণ প্রোটিন হচ্ছে কলয়েড। আসো, চোখের ছানির অস্ত্রোপচারে কোনটি ব্যবহৃত হয়? আমরা জানি ট্রিপসিন, মুখস্থ কথা না? আচ্ছা, কোন প্রাকৃতিক পদার্থটি চা এবং কফিতে পাওয়া যায়? ক্যাফেইন, আমরা সবাই জানি, সহজ। আচ্ছা, ফলের রস পরিষ্কার সুস্বাদু করে কে? পেকটিন, তাই না? পেকটিন এনজাইম। ওকে, দেখো এটা কিন্তু ভার্সিটিতে এসেছে। ওকে, তাহলে এই মোটামুটি হচ্ছে আমাদের আজকের লেকচারের পড়া। তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, এনজাইম পড়াটা সহজ, কিন্তু এখানে কিছু ওই যে তথ্য তোমাদেরকে মনে রাখতে হবে। আসলে ওভারঅল এই পুরো চ্যাপ্টারের পড়াগুলো হচ্ছে, উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাসায়নিক বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট। বেশি কঠিন পড়া পড়তে যাবে না, একদম কমন টপিক যেগুলো আমরা তোমাদের ক্লাসে দেখালাম, এই টপিকগুলোই পড়বা। আশা করা যায় এখান থেকে ভর্তি পরীক্ষায় যত প্রশ্ন আসবে তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবা, এবং তোমাদের মোটামুটি একটা ভালো কনসেপশন এই অধ্যায়ের উপরে তৈরি হয়ে গেল। তো তোমরা সবাই খুব ভালোভাবে প্রস্তুতি নাও, এবং এই চ্যাপ্টার সহ সমস্ত চ্যাপ্টার খুব ভালোভাবে পড়াটা আয়ত্ত করে নাও, যাতে অ্যাডমিশন টেস্টের জার্নিটা তোমার জন্য অনেক সহজ হয়। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।